দেখ মা, তোর বাবা তোর বিয়ের জন্য এই কটা টাকা আর এই চাদরটা রেখেছিল। তোর বাবার অনেক ইচ্ছে ছিল তোর বিয়েটা অনেক ধুমধাম করে দেবে, কিন্তু আজ আর সেসব পূরণ হলো না রে মা। তাই তোর বাবার রাখা এই চাদরটা দিয়েই তোর বিয়েটা সেরে ফেলবো। কদিন পরেই তো তোর বিয়ে, তোর বিয়ের দিন সামনে চলে এসেছে। আর কিছু দিতে পারবো না রে মা, তুই যেন কিছু মনে করিস না। মা, আমি কেন কিছু মনে করতে যাবো বলো তো? বাবা আমার জন্য অনেক ভালোবেসে এই চাদরটা আর পয়সা করে রেখেছিল। তুমি এই পয়সা দিয়ে আমার বিয়ের কাজটা সেরে ফেলো। আর এই চাদরটা থেকে বড় উপহার আমার কাছে কিছুই হতে পারে না মা। হ্যাঁ রে মা, তোকে দেওয়ার মতো এই চাদরটা ছাড়া আমার কাছে যে আর কিছু নেই। একটু বেশি টাকা থাকলে আমি তোকে একটা কম্বল কিনে দিতাম, তাহলে তুই তো শ্বশুর বাড়িতে গিয়ে কম্বল গায়ে দিয়ে ভালো করে ঘুমাতে পারতিস, কিন্তু সেটা তো আর দিতে পারলাম না। আমাকে ক্ষমা করে দিস মা। মা, তুমি একদম এভাবে বলবে না তো। আমাদের যা আছে সেটাই আমার কাছে অনেক। তুমি আমাকে কম্বল দিতে পারবে না তো কি হয়েছে? আর শ্বশুর বাড়িতে যদি একটা কম্বল থাকে, তাহলে আমার তো এই কম্বলটা বেকারই পড়ে থাকবে। কিন্তু মা, আমি যে অত ধনী পরিবারে তোর বিয়ে দিইনি। তোর শ্বশুর বাড়ির লোকেরাও তো অনেক দরিদ্র, তাদের কাছে মনে হয় ছেঁড়া ফাটাই কম্বল রয়েছে। তুই যেমন হোক করে ম্যানেজ করে নিস মা। ও মা, ওইসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না তো। শ্বশুর বাড়িতে যা আছে আমি তাই দিয়েই ম্যানেজ করে নেব। শুধু আমি কেন, শ্বশুর বাড়ির লোকেরা যেমন অবস্থাতে থাকবে, আমাকেও তো ঠিক তেমনই অবস্থাতে থাকতে হবে বলো। আমি যদি ভালো কম্বল নিয়ে গিয়ে ঘুমাই, তাহলে তো শ্বশুর বাড়ির লোকের অনেক কষ্ট হবে, আর আমি চাই না আমার জন্য কেউ কষ্ট পাক। এভাবেই রিনা আর তার মা অনামিকা দেবী কথাবার্তা বলছিল। তারা ছিল অনেকই দারিদ্র। রিনার বাবা দিনমজুরের কাজ করে সংসার চালাতো, আর সেই টাকা থেকেই রিনার জন্য টাকা রেখেছিল, আর তার বিয়েতে দেবার জন্য একটা চাদর। রিনার বাবা রিনাকে নিয়ে অনেক চিন্তা করত। তাই এমনই একদিন রিনার বাবা স্ট্রোক করে মারা যায়। তাদের হাতে আর কিছুই করার ছিল না। অনামিকা দেবী সেই জমানো টাকার চাদর দিয়েই মেয়ের বিয়ে দেবে বলে ঠিক করে ফেলেন। দেখতে দেখতে বিয়ের দিন এগিয়ে আসে। রিনা এক গরিব পরিবারের বৌমা হতে চলেছিল। তার স্বামীর নাম ছিল রাজীব। রাজীব, তার মা অন্বেষা দেবী, বাবা সোমনাথ বাবু, বোন তৃষা এবং বড় দাদা হরিনাথ আর বড় বৌদি কমলার সঙ্গে হীরাপুর গ্রামে বসবাস করে। রাজীবের সঙ্গে রিনার বিয়ে ঠিক হয়েছিল। বিয়ে করে রিনা রাজীবের সঙ্গে শ্বশুরবাড়িতে চলে আসে। আসো আসো বৌমা, ভিতরে আসো। এই ছোট্ট বাড়িতে তোমার স্বাগতম। আমরা বেশি কিছু অনুষ্ঠানের আয়োজন করতে পারিনি মা, এটার কারণে আমরা আগে থেকেই তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এসো, ভিতরে এসো। আমি সকলের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিই। দেখো, এটা হলো তোমার শ্বশুর মশাই, এটা ছোট ননদ, এটা তোমার বড় জা, আর এটা তোমার বড় ভাসুর। এই হলো আমাদের সম্পূর্ণ পরিবার। অন্বেষা দেবী যখন এসব কথা বলছিল রিনাকে, তখনই রিনা একটা কথা ভাবছিল। এত বড় পরিবার, কিন্তু এই ছোট্ট বাড়িতে আমি থাকবো কোথায়? মা আমাকে কেমন পরিবারের ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে, যাদের একটাই ঠিকভাবে বাড়ি নেই, একটা বিছানাও নেই। তাহলে আমি এখানে থাকবো কিভাবে? রিনা যখন এইসবই ভাবছিল, তখন তার শাশুড়ি মা তার মুখের দিকে চেয়েছিল, কিন্তু সে কিছুই বলতে পারছিল না। রিনা নতুন বউ হওয়ার কারণে সেও আর কাউকে কিছু বেশি জিজ্ঞাসা করতে পারছিল না। রাত্রিবেলা যখন সকলে মিলে ঘুমানোর আয়োজন করছিল, তখন সকলেই মেঝেতে একটা চট বিছিয়ে গায়ে চাদর না দিয়ে শুয়ে পড়ে। যেটা দেখে রিনা তার শাশুড়ি মাকে বলে, মা বলছি এরকম ভাবে আমরা কি করে একসঙ্গে ঘুমাবো? আর তাছাড়া এরকম করে শুলে তো আরো বেশি ঠান্ডা লাগবে। আপনারা কিভাবে এরকম করে শোবেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। গায়ে যদি কিছু কম্বল না দেওয়া হয়, তাহলে তো ঘুমাতেই পারবো না। বাইরে কত কনকনে ঠান্ডা, আর বাড়িটাও তো তেমন একটা ভালো দেখতে পাচ্ছি না। এই ঠান্ডা তো ভিতরেও আসছে। কিছু করার নেই মা, কারণ আমরা এরকম ভাবেই ঘুমাই, আর তোমাকেও এরকম ভাবেই ঘুমাতে হবে। তোমাকে তো আমি আগেই বলে দিয়েছি, আমাদের বাড়িতে এরকমই, মেরামত করার মতো কোনো টাকাই হয়ে ওঠে না। তার জন্য দেখো না, তোমার ননদের বিয়েটাও তো দিতে পারছি না, হাতে একটাও টাকা পয়সা নেই। তাই ছোটোখাটো করে তোমার বিয়েটা করে ফেলতে হলো। কিন্তু মা, আমরা সকলে একসঙ্গে এরকম ভাবে কি করে ঘুমাবো? আমি এরকম করে ঘুমাতে পারবো না, আর আমার তো ঘুমিয়ে আসবে না। আমার মামাকে একটা চাদর দিয়েছে, আমি ওটা গায়ে দিয়ে শুয়ে পড়ছি। এই বলে রিনা সকলের শেষে মায়ের দেওয়া চাদর গায়ে দিয়ে শুয়ে পড়ে। কিন্তু তাতেও কোনো রকমের ঠান্ডা কাটে না, কারণ বেশ কনকনে ঠান্ডা পড়ার কারণে তাদের কারোরই চোখে ঘুম আসছিল না। এরকম ভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। রাজীব তার বড় দাদা হরিনাথ, তারা দুই ভাই সবজি বওয়ার কাজ করত। এমনই একদিন তারা দুই ভাই যখন কাজ করছিল, তখন মালিক বলে, হরিনাথ, রাজীব, তোমাদের আসতে কিন্তু অনেক লেট হয়ে গেছে। এরকম ভাবে যদি দেরি করে কাজে আসো, তাহলে আমি তোমাদেরকে বার করে দেব। তখন যদি তোমরা দু ভাই মিলে হাতে পায়েও ধরো, আমি আর কাজে নেব না। মালিক, এইভাবে বলবেন না, দয়া করে আমাদের ক্ষমা করে দিন। আসলে সবই তো আপনি বোঝেন, শীতের বেলা,
উঠতে উঠতে 10টা বেজে যায়, তাই জন্যই তো একটু আসতে দেরি হয়ে গেল। 10টা বাজতে উঠলে চলবি নাকি তোমার জন্য সকাল 10টায় সবকিছু মার্কেট পত্র খুলবি? দেখো রাজীব, শীতের বেলায় হোক না কেন আর গরমের বেলায় হোক না কেন, সকাল 7টা বাজতে আমার কাছে কাজে চলে আসতে হবে, আর তা না হলে তোমাকে আর কাজে আসতে হবে না। মালিক, দয়া করে এরকম বলবেন না, আমাদের ভুল হয়ে গেছে। আর কখনোই আমরা এরকম দেরি করে আর আসবো না। কাল থেকে সময় মতো আমরা কাজে চলে আসবো। ঠিক আছে ঠিক আছে, এত আর হাতে পায়ে ধরতে হবে না, এইবারের মতো ছেড়ে দিচ্ছি, পরের বারে হলে পুরো বার করে দেব। আর হ্যাঁ, এই বস্তাগুলোই পচা সবজির দাগ হয়ে গেছে, এগুলো গিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে আসো, এই বস্তাগুলো আর কোনো কাজেরই না। এই বলে মালিক তাদের দুই ভাইকে কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। তারা দুই ভাই বস্তাগুলোর দিকে তাকিয়ে দেখে, কিন্তু তারা দেখেছে সেগুলো অনেকটাই মোটা, ওগুলো গায়ে দিলে অনেক গরম হবে, যার কারণে রাজীবের মাথায় একটা বুদ্ধি চলে আসে আর বলে, দাদা দেখ, এই বস্তাগুলো তো বেশ গরম হবে, আমাদের বাড়িতে নতুন কোনো কম্বলও নেই, এই কনকনে ঠান্ডাতে ভালোভাবে ঘুমই হয় না, আর তাই জন্যই তো আমাদের সকালবেলা আসতে দেরি হয়ে যায়। আচ্ছা, আমরা যদি এই বস্তাগুলো বাড়িতে নিয়ে যাই, তাহলে তো এই ঠান্ডায় আমরা বস্তাগুলো গায়ে দিয়ে ভালো করে ঘুমাতে পারবো। ঠিক বলেছিস রাজীব, আমাদের মতো গরিবদের কাছে এই বস্তা পাওয়াই অনেক ব্যাপার। ধনী লোকেরা তো বছরে বছরই নতুন নতুন কম্বল কিনে নেয়, কিন্তু গরিবরা তো আর কিছুই কিনতে পারে না। চল, এই বস্তাগুলো বাড়িতে নিয়ে চলে যায়, আর বাড়িতে গিয়ে বলবো ভালো করে কেটে সেলাই করে নিতে, যাতে করে আমরা সকলে গায়ে দিতে পারি। এই বলে হরিনাথ আর রাজীব বস্তাগুলো নিয়ে বাড়ির দিকে চলে আসে। আর তারা দুই ভাই যখন বাড়ির পথ দিয়ে আসছিল, তখন তারা কনকনে ঠান্ডার কারণে থরথর করে কাঁপছিল। বাড়িতে এসে তারা একইভাবে কাঁপছিল। এভাবেই কাঁপতে কাঁপতে তারা দুই ভাই বাড়িতে আসে আর সেই বস্তাগুলো রিনাকে দেয়। বস্তাগুলো দেখে অনিশা দেবী খুবই খুশি হয়ে যায় আর বলে, সত্যি রাজীব, হরিনাথ, তোরা দুই ভাইই অনেক কষ্ট করিস। সারাদিন ধরে কত সবজির বস্তায় মাথায় করে তুলে নিয়ে যাস, শুধুমাত্র আমাদের কথা ভেবে, আমাদের পেট চালানোর জন্য। তোদের মতো ছেলে যেন সকলের বাড়িতে বাড়িতে হয়। মা, তুমি এরকম করে কেন বলছো? এটা তো আমাদের কর্তব্য, আর এখন তো আমাদের সকলের সংসারও হয়ে গেছে, তার জন্যই তো একটু কাজ করতে হবে, তাই না? তোরা একদম ঠিক কাজ করেছিস এই বস্তাগুলো কোথাও না ফেলে বাড়িতে নিয়ে এসে। শোন, যদি মালিকের কাছে আরো কিছু বস্তা পাস তাহলে নিয়ে চলে আসবি। বৌমারা এই বস্তাগুলোকে কেটে মাঝখান থেকে সেলাই করে একদম কম্বলের মতো বানিয়ে ফেলবে, আর সেটা বানাতে আমি তাদেরকে সাহায্য করব। গরিবদের জন্য এই বস্তার কম্বলই অনেক, এটাতে আমাদের ভালোভাবে শীত কেটে যাবে। এইভাবে অনিশা দেবী বৌমাদেরকে বুঝিয়ে দিতে থাকে। সেদিন সারা রাত তাদের আরো ঠান্ডা লাগে, যার কারণে তাদের ঘুমই হয় না। পরের দিন সকাল থেকে তারা তিন শাশুড়ি বৌমা মিলে বস্তা কেটে কম্বলের মতো বানানোর জন্য রেডি করে ফেলে। একের পর এক বস্তাগুলোকে খুব ভালোভাবে কেটে নেয়, তারপর সেগুলোকে সেলাই করে একদম কম্বলের মতো দেখতে বানিয়ে ফেলে। তখন রিনা বলে, মা দেখুন, এই বস্তার কম্বলগুলো কত সুন্দর হয়েছে, এগুলো গায়ে দিলে অনেক গরম লাগবে, আর এগুলো গায়ে দিয়ে আমাদের শীত কেটে যাবে, আমাদের আর নতুন কম্বল কিনতে হবে না। হ্যাঁ গো বৌমা, ঠিকই বলেছো, আমাদের আর নতুন কম্বল কিনতে হবে না, এই শীত কটা এই বস্তা গায়ে দিয়ে আমরা কাটিয়ে দেব। এভাবেই অনিশা দেবী আর পরিবারের সকলে মিলে অনেক খুশি হয়ে যায়। তখন তারা সেদিনের পর থেকে বস্তা গায়ে দিয়েই শীতের রাত কাটিয়ে দিত। এরকম ভাবেই দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। হরিনাথ আর রাজীব দুই ভাইয়েই দুটো কাজ করার সিদ্ধান্ত করে। দুই ভাইয়ে দুটো কাজও পেয়ে যায়, আর সেই কাজ করে তারা ভালো টাকা ইনকাম করে। এরপর তারা নতুন কম্বল কিনে নেয়। সেদিনের পর থেকে তারা হাসি খুশিতে দিন কাটাতে থাকে। সুধা দেবী তার 5 মেয়েকে নিয়ে নরেন্দ্রপুর নামক গ্রামে নিজ গৃহে বসবাস করতেন। সুধা দেবীর 4 জামাই বিদেশেই থাকতেন। সেই সূত্রে তার 4 মেয়ে সুধা দেবীর কাছেই থাকে। সুধা দেবী 4 মেয়েকে নিয়ে সুখে শান্তিতেই জীবন কাটাচ্ছিলেন। হঠাৎ এমন সময় এলো যে কিভাবে সুধা দেবী সবটা সামাল দেবে বুঝে উঠতে পারছিলেন না। এমনই সময় তার বড় মেয়ে সুজাতা বলে, মা, আমরা 4 বোনই গর্ভবতী, তুমি খুব শিগগিরই দিদিমা হতে চলেছো, আর এটা কত খুশির খবর বলো, একসঙ্গে 4-4টে নাতির মুখ দেখবে তুমি। হ্যাঁ মা, একসঙ্গে এত খুশি ধরে রাখা যায় বলো? আমরা সবাই একসঙ্গে মা হব, আর তুমি দিদিমা, কত খুশির খবর বলো। হ্যাঁ রে, আমি তো খুশিতে একেবারে পাগল হয়ে যাচ্ছি, কার সঙ্গে আগে খেলবো না খেলবো সেটা তো ভেবেই পাচ্ছি না। একসঙ্গে এত খুশি ভগবান আমাদেরকে দিয়ে দেবে আমি তো স্বপ্নেও ভাবিনি। কিন্তু মা, একটা বিষয় হলো, আমরা সকলে আজ এত খুশি, আমাদের স্বামীরা সবাই বিদেশে থাকে, তারাও যদি থাকতো তাহলে আমরা সবাই মিলে একসঙ্গে আনন্দটাকে উপভোগ করতাম।
না রে মা, ওসব চিন্তা করিস না। এই সময় অত চিন্তা করলে গর্ভে বাচ্চার উপরে এফেক্ট আসবে। ঠিক সময় মতো ওরা চলে আসবে, দেখিস। আর এই মাসে চিঠিতে লিখবি বেশি করে যেন টাকা পাঠায়, তবেই তো ভালো করে চিকিৎসা করাতে পারবো, তাই না? এভাবেই দেখতে দেখতে 2 মাস কেটে যায়। এদিকে জামাইদের কোনো খোঁজ খবর নেই, চিঠি নেই, আর টাকাও পাঠায় না। সুধা দেবী চিন্তায় হতাশ হয়ে পড়ে। কি করবে কিছুই ভেবে পায় না। এমনই একদিন একজন হঠাৎ দুপুরবেলা একটা চিঠি দিয়ে যায়। তখন সুজাতা বলে, দেখো মা, দেখো তোমার জামাইতে চিঠি এসেছে, তাড়াতাড়ি এসো। কি লিখেছে পড়ে একবার দেখি। দিদি, তুই তাড়াতাড়ি চিঠিটা পড়, আমি আর অপেক্ষা করতে পারছি না। চিঠির উত্তরে তো আমরা আমাদের খুশির খবরটা জানাবো, তাই না? মা গো, আমাদের সর্বনাশ হয়ে গিয়েছে। তোমার বড় মেজো জামাই আর বেঁচে নেই। এ আমাদের কি কপাল ফাটলো মা। এই সময় যাদের দরকার তারাই আমাদেরকে ছেড়ে চলে গেল। কই দেখি, আমাকে দে, আমি একবার পড়ে দেখি। তুই কি আজে বাজে বকছিস? সত্যি তো একই সর্বনাশের কথা। এ কেমন করে হতে পারে? এ তুমি কোন খেলা খেললে ভগবান? সুধা দেবীর 2 মেয়ে কান্নায় ভেঙে পড়ে। 2 বোনের স্বামী রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে মারা যায়। সুধা দেবীর 2 মেয়েকে নিয়ে বড়ই চিন্তায় পড়ে যায়। বাকি 2 জামাইয়েরও খোঁজ পাওয়া যায়নি। এই অবস্থায় সুধা দেবী তার 4 মেয়েকে নিয়ে ঘরের মধ্যে পাগলের মতো বসে রয়েছে। এমন সময় খুব ঝড় বৃষ্টি আসে। সুজাতা, কবিতা, প্রীতি, পাপিয়া, আমাদের কপালটাই খারাপ রে মা। এসব নিয়ে আর মন খারাপ করে লাভ নেই। যা হওয়ার তা তো হয়েই গেছে। ভগবান যেটা ভাগ্যে রেখেছে সেটাই হবে। আমাদের হাতে আর কিছুই নেই, সবই তো তারই ইচ্ছা। এভাবেই বলতে বলতে হঠাৎই বৃষ্টির জল চালের উপর দিয়ে তাদের গায়ে এসে পড়ে। তখন কবিতা বলে, একই এরকম দুঃখের সময় তার উপরে চাল দিয়ে জল পড়ছে গায়ে। একটুও বসার জায়গাই পাচ্ছি না, সবটা ভিজে যাচ্ছে মা। কোথায় থাকবো সারা রাত আমরা? পুরো ঘরে জল পড়ে ভর্তি হয়ে যাচ্ছে। হ্যাঁ মা, এই তো বিছানা সব ভিজে যাচ্ছে। এখন কোথায় একটু শোবো বলো তো? শরীরটা যে খুব খারাপ লাগছে। সারাদিন না খেয়ে আছি, একটু বিশ্রাম করলে ভালো হতো, কিন্তু কোথায় বিশ্রাম নেবো মা? সব তো ভিজে যাচ্ছে। আস্তে আস্তে জল বাড়ছে বই কি কমছে না। শোন, তোরা 4 বোন মিলে আমার সঙ্গে বাইরে বেরিয়ে চল। কাঁচা মাটির ঘর, জল জমে এখনই সব ভেঙে পড়ে যাবে। তার চেয়ে বাইরে বেরিয়ে কোনো গাছের নিচে আশ্রয় নেব, চল। এভাবেই বলতে বলতে চোখের সামনে ঘরটা মচমচ করে ভেঙে পড়ে যায়। দেখলি তো, ভগবান আমাদের বাঁচিয়ে দিয়েছে। এক্ষুনি আমাদের মাথায় পড়ে যেত সব। এভাবেই সুধা দেবী তার 4 মেয়েকে নিয়ে এই বৃষ্টি রাতে বাইরে বেরিয়ে পড়ে। কোথায় যাবে কোনো কুলকিনারা পাচ্ছিল না। শুধু রাস্তা দিয়ে হেঁটেই যাচ্ছে, আর মাথার উপরে অজস্র বৃষ্টি। এভাবেই সারা রাত না খেয়ে হাঁটতে হাঁটতে পাপিয়া রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন সুধা দেবী বলে, সুজাতা, কবিতা, দেখ পাপিয়া না খেয়ে অজ্ঞান হয়ে গেছে। তোরা পাপিয়াকে দেখ, আমি চারিদিকটা দেখি কাউকে সাহায্যের জন্য পাই কিনা। এমনই সময় একজন ঠেলা গাড়ি নিয়ে রাস্তার উপর দিয়ে যাচ্ছিলেন। বাবা, একটু দাঁড়াও, আমাদেরকে সাহায্য করো। আমার মেয়ে সারাদিন না খেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আমাদের ঘর বৃষ্টির জলে ভেঙে পড়ে গেছে। তোমার ঠেলা গাড়িটাই আমার মেয়েকে তুলে একটু আমাদের কোনো আশ্রয়ের জায়গায় নিয়ে যেতে পারবে? দেখুন মা, আমি তো আপনাদের কোনো আশ্রয় দিতে পারবো না, তবে একটা কাজ করতে পারি। আমি তো গাড়ি করে ঘুগনি মুড়ি বিক্রি করি, আর তাছাড়া আমার গাড়িতে কিছু ঘুগনি মুড়ি পড়ে আছে, ওটা দিয়ে আপনাদের সাহায্য করতে পারি। তাতে হয়তো আপনাদের হলে একটু হলেও খিদে মিটবে। ঠিক আছে বাবা, তোমার যা ঘুগনি মুড়ি আছে আমাদেরকে দিয়ে যাও, আমাদের তাহলে খুব উপকার হয়। তারপর সুধা দেবী ঠেলা গাড়িওয়ালার কাছ থেকে ঘুগনি মুড়ি নিয়ে সকলকে ভাগ করে খেতে দেন। অল্প ঘুগনি মুড়িতে 4 মেয়ের ভালো করে পেট ভরে না। এরপর সুধা দেবী নিজে ক্ষুধা অবস্থায় রয়ে যায়। তারপর আবার তারা হাঁটতে শুরু করে। বৃষ্টিও আরো বাড়তে থাকে। এরপর ভিজে ভিজে সারা রাত্রি হাঁটতে হাঁটতে একটা পোড়ো বাড়ি দেখতে পায়। সেখানে রাতটা কাটিয়ে নেওয়ার ব্যবস্থা করে। সকাল হলে, কবিতা, সুজাতা, তোমরা 2 বোনকে নিয়ে এখানেই বসো, আমি দেখছি কোনো কাজের ব্যবস্থা করতে পারি কিনা। এই বলে সুধা দেবী কাজের সন্ধানে বেরিয়ে যায়। এরপর তিনি বলেন, দাদা, আমাকে একটা কাজ দেবে? আমার 4 মেয়ে গর্ভবতী। আমাদের ঘর বাড়ি সব পড়ে গিয়েছে, আর আমাদের থাকার জায়গাটুকুও নেই, খাওয়ার মতোও কিছু নেই। আমাকে কেউ কাজ দেবে দয়া করে? এভাবেই কাজ চাইতে চাইতে সুধা দেবী চারদিকে ঘুরে বেড়ায়। এমন সময় এক ভদ্রলোক সুধা দেবীকে ডেকে বলেন, এই যে মাসিমা, আপনাকে বলছি, আপনি কাজ করছিলেন না?
আমার কাছে একটা কাজ আছে। দাও না বাবা, কি কাজ আছে দাও আমাকে। তুমি যা বলবে আমি তাই শুনবো। আমার 4টে মেয়ে মাথার উপরে বিপদের মধ্যে আছে, তাদেরকে আমাকে বাঁচাতে হবে। তুমি যা কাজ বলবে আমি তাই করব, শুধু একটা কাজ হলেই হবে। আমি একজন ডাক্তার, আমার সামনেই হাসপাতাল আছে। আর তাছাড়া বাড়িতে একটা মা মরা মেয়ে আছে 4 বছরের। ওর জন্মানোর সময় ওর মা মারা যায়, সেই থেকে আমি ওকে কোলে পিঠে করে মানুষ করি। আর তাছাড়া একার দ্বারা সব কাজ করে ওঠা যায় না, তাই জন্য ভাবছিলাম একটা বিশ্বস্ত লোক দরকার, যে ঘরের ও আয়ার কাজ দুটোই পারবে। ঠিক আছে বাবা, আমি তাই করব। আমার 4 মেয়ে আছে, 4জনই গর্ভবতী। আমরা অনেক দূরগ্রাম থেকে এসেছি। আমাদের ঘর বাড়ি সব বৃষ্টির কারণে ভেঙে পড়ে গেছে, তাই আমরা একটা থাকার জায়গা খুঁজছি আর কাজও খুঁজছি। ঠিক আছে মাসিমা, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব ভালো মানুষ, তাই আপনাকে সব দায়িত্বর ভার দিলাম। আর তাছাড়া আমি কখন কোথায় থাকি তার ঠিক থাকে না। আপনার মতো একজন দায়িত্ববান মানুষ পেয়ে আমি নিশ্চিন্ত হলাম। আপনাদের কোনো থাকা খাওয়ার অভাব হবে না, আপনারা নিশ্চিন্তে আমার বাড়িতে থাকতে পারেন। সুধা দেবী এতক্ষণে নিশ্চিন্ত হন। এরপর তার 4 মেয়েকে নিয়ে ডাক্তারবাবুর বাড়ি এসে খুবই উপকার পান। সেখানে থাকা খাওয়া পড়ার কোনো কিছুরই অভাব ছিল না। তারা 4 মেয়ে ও মা মিলে বাড়ির সমস্ত কাজ করত ও ডাক্তারবাবুর মেয়ের দেখাশোনার সব দায়িত্ব নেন। এরপর কবিতা হঠাৎ বলে, ওহ মা গো, পেটের মধ্যে যেন কেমন ব্যথা হচ্ছে, খুব কষ্ট হচ্ছে মা, আর সহ্য করতে পারছি না। এখন আমি কি করি? এখন কোথায় ডাক্তারখানায় নিয়ে যাব? কি করব কিছুই বুঝতে পারছি না, কিন্তু কিছু তো একটা করতেই হবে। এভাবে তো আর বসে থাকা যায় না। বাড়িতে ডাক্তারবাবু আছে, ওনাকে একবার বলে দেখি। হ্যাঁ মা, আমি যাচ্ছি। ডাক্তারবাবু একটু এদিকে আসুন না, কবিতার পেটে খুব ব্যথা হচ্ছে, ব্যথায় ছটফট করছে। আপনি তো ডাক্তার, একটু দেখুন না। হ্যাঁ হ্যাঁ, এই তো আমি এসে গিয়েছি। কই দেখি কি হয়েছে, আমাকে দেখতে দাও। এরপর ডাক্তারবাবু এসে কবিতাকে চেক আপ করেন আর বলেন, ভালো করে খাওয়া দাওয়া না করার জন্য শরীর খুব কমজোরি হয়ে গেছে। আর তাছাড়া বাচ্চারা পুষ্টি হচ্ছে না, যার কারণে ব্যথা হচ্ছে। ভালো করে খাওয়া দাওয়া করতে হবে, সঙ্গে নিজের যত্নও নিতে হবে। এটা সকলকেই বলছি, 4 জনের এই সময় ভালো করে খাওয়া দাওয়া করার দরকার। নিজের শরীরের দিকেও যত্ন রাখা দরকার। দেখছি তো বেশি দিন আর বাকি নেই, বাচ্চা জন্মানোর সময় হয়ে এসেছে। কিছুদিনের মধ্যে ডেলিভারি করতে হবে। ভালো করে খাওয়া দাওয়া না করলে বাচ্চার পুষ্টি যোগাবে কি করে? ঠিক আছে ডাক্তারবাবু, আমি সংসারের সঙ্গে সঙ্গে আমার 4 মেয়ের ভালো করে যত্ন নেব। তারপর থেকে সুধা দেবী তার 4 মেয়েকে যত্ন সহকারে পুষ্টিকর জিনিস খাওয়াতে থাকেন এবং তাদের যাতে কষ্ট না হয় তার জন্য নিজের সমস্ত কাজ করে নেয়। মেয়েরা শুধু ডাক্তারবাবুর বাচ্চাকে নিয়ে খেলাধুলা করে, তার সঙ্গে সময় কাটায়। এসব দেখে ডাক্তারবাবু খুবই খুশি হয়ে যায়। তখন তিনি বলেন, যাক, এতদিন পর একটা ভালো কাজের মেয়ে পেয়েছি। মেয়েটা পুরো নিজের লোকেদের মতো ওদের সঙ্গে মিলেমিশে আছে। আমার দেখে খুব শান্তি লাগছে। এতদিন বাচ্চাটা একা একা থেকে কতই না কষ্ট পেয়েছে। আগে যদি মাসিমাকে খুঁজে পেতাম তাহলে মেয়েটা এই 4 বছর কষ্টটা পেত না। এরপর সুধা দেবীর মেয়েদের ডেলিভারির সময় হয়ে আসে। এমন সময় সুধা দেবী সংসারের কাজ নিয়ে খুব ব্যস্ত। এদিকে তার 4 মেয়ে প্রসব যন্ত্রণায় ছটফট করছে। সুধা দেবী তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যায়। ডাক্তারবাবু, আমাকে একটু সাহায্য করুন। আমার 4 মেয়ে প্রসব যন্ত্রণায় ছটফট করছে। আপনার 4 মেয়েই পুত্র সন্তানের জন্ম দিয়েছে। এখন বাচ্চা ও মা দুজনই অসুস্থ আছে। আপনি ভিতরে গিয়ে আপনার মেয়ের সঙ্গে দেখা করুন। কি সুন্দর চাঁদের মতো মুখখানা হয়েছে আমার নাতির। ভগবান একসঙ্গে 4-4টে আমাকে নাতি দিয়েছে, এর থেকে বড় খুশি আর কি আছে। আর এর সাথে আমার একটা নাতনিও আছে, 4 বছরের, ডাক্তারবাবুর মেয়ে। ডাক্তারবাবু সুধা দেবীর মুখে এই ধরনের কথা শুনে খুবই খুশি হয়ে যান এবং বলেন, আপনার মতো ভালো মানুষের জন্য এই পৃথিবীটা হয়তো তৈরি হয়েছে। আজ আমার মেয়েকে নিজের নাতনি বলে পরিচয় দিচ্ছেন, এতে আমি খুব খুশি হয়েছি মাসিমা। আমি যে আমার মেয়ের জন্য একটা ঠাকুমা পেয়েছি, এটাও আমার সৌভাগ্য। আজ থেকে আপনি আমার সত্যিই মা, মাসিমা না। আর এই 4 জন আমার বোন। এখন থেকে আমরা সবাই একসঙ্গে আনন্দের সঙ্গে কাটাবো। আর আমার মেয়ের সঙ্গে আমার বোনের বাচ্চাদেরও মানুষের মতো মানুষ করে তুলবো। সুধা দেবী ডাক্তারবাবুর মুখে এরকম কথা শুনে খুবই খুশি হয়ে যান। খুশিতে ডাক্তারবাবুকে বুকে জড়িয়ে ধরে এবং বলেন, আয় বাবা, আমার কাছে আয়। আমি যদি মা হই তাহলে তুই আমার ছেলে, আমার বুকে আয়। এভাবেই তারা মা ও ছেলে একে অপরকে জড়িয়ে ধরে
এবং আবেগে ভেসে যায়। এমনই একদিন বৃষ্টির রাতে সুধা দেবীকে ঘর বাড়ি সবকিছুই ছেড়ে দিতে হয়েছিল। তেমনি আরেকদিকে আজ সে নতুন করে আবার বাড়িঘর, সংসার, ছেলে মেয়ে, নাতি নাতনি সব ফিরে পেয়েছিলেন। সবই ভগবানের খেলা। কার ভাগ্য কখন কোথায় নিয়ে যাবে কেউই বলতে পারে না।